কি হবে এবার? কি হবে? সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিনে আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি। আহ, এখন তো পাকিস্তানের মানুষ দ্বিধা বিভক্ত হয়ে গেছে। তাদের যে আসিফ মনির, অর্থাৎ তাদের সিপাহ সালার, যার হাতে পুরো পাকিস্তানের ক্ষমতা, ইমরান খানকে বেআইনিভাবে জবরদস্তভাবে তাকে জেলে ঢুকিয়ে দিয়ে তিনি ক্ষমতা দখল করে আছেন বেশ মজায়। মানে পৃথিবীতে সবাই আপনারা জানেন কতটা, যে সব দেশের একটা সেনাবাহিনী আছে আর পাকিস্তান সেনাবাহিনীর একটা দেশ আছে। সব দেশের একটা করে সেনাবাহিনী আছে আর পাকিস্তানের সেনাবাহিনীর একটা দেশ আছে, তার নাম পাকিস্তান। যাই হোক, তা ইনি ভদ্রলোক ফেঁসে গেছেন। ফেঁসে গেছেন কোথায়? বালোচদের কাছে, পিটিটিআই এর কাছে, আফগানিস্তানের কাছে। ভারতের অবস্থাটা একটা স্থিতিশীল ছিল। কাশ্মীরের সমস্যাটা অনেকটা মিটে গিয়ে কাশ্মীর নর্মাল হয়ে গিয়েছিল, নর্মালসি ছিল কাশ্মীরে। কিন্তু ভদ্রলোক সব থেকে ফেসেছেন বালুচরা একটা ট্রেন উড়িয়ে দিল, 240 জন সেনাকে মেরে দিল। আফগানিস্তান পিছন দিক থেকে এসে তাদের লোকজনের উপর হামলা করছে। পিটিটিআই বলে একটা বাহিনী, তারা প্রায়ই সেনাবাহিনীর উপর আক্রমণ করে সেনাবাহিনীকে মারছে। ভদ্রলোক পুরো ফেঁসে আছে, আসিফ মনির। এবং বালোচদের এই বাড়াবাড়ি, বাড়াবাড়ির পিছনে র তথা ভারতের হাত আছে, এটা তাদের অভিযোগ। থাকতেই পারে। তাদের আইএসআই যেমন সারা পৃথিবীর সবার পিছনে লেগে বেড়ায়, রও কোথাও না কোথাও করবে, সিআইএ করবে, মোসাদ করবে, কেজিবি করবে, এটা তাদের কাজ। ফলে সেখানে র থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে, আমরা কেউ জানি না। কিন্তু একটা দেশের 5টা প্রদেশের মধ্যে 3টে প্রদেশই বেকার গেছে। মানে তারা সবাই যে যার মতো চলছে। আসিফ মনির অ্যাকচুয়ালি পাঞ্জাব, সিন্ধের কিছুটা, পাঞ্জাব পুরোটা, আর রাওয়ালপিন্ডি, এইসব এই এলাকাগুলো নিয়ে আছেন। তিনিও জানেন আমার এই মানে দেশটা আমার হাতে নেই। তখন তিনি দেখলেন যে মানে ভারতকে কীভাবে একটা আঘাত দেওয়া যায়। তাহলে কী হবে? তিনি এমন একটা মন্তব্য করলেন যে আমরা হিন্দুদের থেকে আলাদা, অর্থাৎ হিন্দুরা মানুষ না, আমরা হিন্দু। এই হিন্দু, আমরা সে মুসলিম, আমরা ইসলাম আলাদা, ইসলাম সব থেকে আলাদা, ইত্যাদি ইত্যাদি এমনভাবে বলল যে ইসলাম ছাড়া হিন্দু বা অন্য যারা আছে এরা মানুষের মধ্যে পড়ে না। এক ঢিলে অনেক পাখি তিনি মারলেন। এক বাংলাদেশের যে মুভমেন্ট আছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ওখানকার জামাতিরা এবং পাকিস্তানপন্থীরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে, আগুন জ্বালাচ্ছে, খুন করছে, সেখানে একটু তাদের উস্কানি দেওয়া হলো। এদিকে কাশ্মীরকে আবার একটু অশান্ত করে তোলা হলো, হিন্দু মুসলমানটা লাগিয়ে দিয়ে কাশ্মীরটাকে একটু অস্থির করে দেওয়া হলো। এইটা তার সুদূর প্রসারী প্ল্যানের মধ্যে পড়ে এবং তিনি তা করলেনও। পহেলগাঁওতে 28 জন হিন্দু, একজন মুসলিমকে মেরে দিলেন। যার ফলে কি হলো, একদম তীর্থযাত্রী বা পর্যটক, এরা তো একটু সফিস্টিকেটেড মানুষ থাকে, এরা একদম তো নিতান্ত গরিব ধরনের লোক না, এরা একটা স্ট্যান্ডার্ড পিপল থাকে, অন্তত অর্থনৈতিকভাবে শিক্ষা দীক্ষার দিক থেকে একটু স্ট্যান্ডার্ড পিপল থাকে।
এইরকম 28 জনকে মেরে দেওয়া মানে এটা সাংঘাতিক ব্যাপার। এবং সেখানে একজন সেনাবাহিনী যে মারা গেল সেও মুসলিম। যাই হোক, সেই একটা মুসলিম দিয়ে আর 28 জন হিন্দুর মৃত্যু আর ঠেকানো যাচ্ছে না। ফলে এর প্রতিশোধ নিতে গিয়ে, অর্থাৎ বারবার এসে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই চলে গেলেন সেখানে। প্রধানমন্ত্রী বাইরে সৌদি আরব থেকে তাড়াতাড়ি চলে এলেন। স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়ে কিছু মানে শক্ত ডিসিশন নিলেন। আপনারা প্রায় সবাই জেনে গেছেন। সিন্ধু ট্রিটি বন্ধ করে দিলেন। পাকিস্তানের যত লোকজন এখানে আছে তাদের চলে যেতে বললেন 1 মের মধ্যে। টোটাল পাকিস্তানের সঙ্গে ভিসা লেনদেন বন্ধ হয়ে গেল। কূটনৈতিক সম্পর্ক জিরোতে চলে আসলো। ওখানে আমাদের কূটনীতিক যারা আছেন তাদের মেজর অংশ চলে আসতে বললেন। আমার ধারণা ভিতরে ভিতরে সবাইকেই চলে আসতে বলেছে। এটা করলো। ফলে দেখা গেল যে সম্পর্ক সব ছিন্ন হয়ে গেল। ব্যবসা বাণিজ্য একদম টোটালি বন্ধ হয়ে গেল। সামান্য চলতো, সেটাও বন্ধ হয়ে গেল। মানে মনির যত যেভাবে ভেবেছিলেন, কিন্তু তার খেলাটা এত সাংঘাতিকভাবে ঘুরে যাবে। বা এই আগেও তো উড়িতে মরেছে 40 জন জওয়ান মরেছে, তো আর এখানে সাধারণ মানুষ 28 জন মারা গেছে, এটা ওদের কাছে কোনো ব্যাপারই না। তাতে আবার সংখ্যালঘুরা মরেছে, মানে ওদের কাছে সংখ্যালঘু মানে হিন্দুরা মরেছে। মুনিরের পক্ষে আসিম মনির বলে, বা আসিফ মনির, এদের নামটাও একটু গোলযোগের। সে যা করতে চাইছিল তাতে দেখা গেল হিতে বিপরীত হয়ে গেল, পুরোপুরি বিপরীত হয়ে গেল, হিতে বিপরীত হয়ে গেল। এবং সিমলা চুক্তিটাও বাদ দিয়ে দেওয়া হলো। সিমলা চুক্তিতে যে ধরনের পরস্পরের একটা অনেক সুবিধা ছিল, সেগুলো বন্ধ হয়ে গেল। 1960 সালের চুক্তি, সিন্ধু ট্রিটি, সেটাও বন্ধ হয়ে গেল। মানে চেনাব, ঝিলম এইসব নদীর জল বন্টন নিয়ে যে সমস্ত চুক্তিপত্র ছিল, এবার জলটা আটকে দিল। যেভাবে তিস্তার জল, যদি তিস্তাকে পুরো আমরা ব্লক করে দিই, বাংলাদেশ শুকিয়ে যাবে, সেইরূপ এই সিন্ধু এখানে আমরা আটকে দিলে, ইন্ডাস মানে সিন্ধু নদকে আমরা আটকে দিলে দেখা যাবে ওরাও 70% জল ওরা আর পাবে না। ওখানেও শুকা মরশুম শুরু হয়ে গেল। তাতে কী হবে? চাষবাস জিরো হয়ে যাবে। পাকিস্তান, বাংলাদেশ দুটোই চাষবাসের দেশ। তা পাকিস্তানের চাষবাস বন্ধ হয়ে যাবে। তাহলে খাদ্য কোথার থেকে আনবে? বাংলাদেশেও অবস্থা খুব খারাপ। বাংলাদেশের সঙ্গেও আমাদের ভারতের সব পুরো বর্ডার পর্যন্ত ব্লক হয়ে গেছে। ফলে একদা যে দুই উইং আমরা, মানে স্বাধীনতার সময় যে দুটো পাখা পাকিস্তান পেয়েছিল, একটা পূর্ব একটা পশ্চিম, সেই দুটো পাখা আবার এক জায়গায় হওয়ার সুযোগ এসছে। কিন্তু দুটি পাখার অবস্থা এমন যে তাদের ওড়ার ক্ষমতা নেই, যে উড়ে আবার একটা জায়গায় গিয়ে বসবে, সেই মানে ক্ষমতাও নেই। তাও ডক্টর ইউনূস বাধ্য গিয়ে টিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু দেখছেন যে কি নেব আর কি দেব, কিছুই তো নেই। এখানকার লোক খেতে পারে না। 400 টাকা চালের কেজি, 2200 টাকা খাসির মাংস, 1000 টাকা মুরগি,
খাবেটা কি লোক? 190 টাকা চিনি। ফলে তারাও দেখছে যে আমরা কি নেব এখান থেকে আর কি দেব, দেনা নেওয়ার কিছুই নেই দুই দেশের মধ্যে। তো এইরকম একটা সময়ে এসে পাকিস্তানের ক্রাইসিস, ওদিকে ইউনূস সাহেব যেমন বাংলাদেশের ক্রাইসিস তৈরি করলেন অহেতুক ইন্ডিয়ার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করে, আবার একই ঘটনা তার আরেকটা পক্ষ পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা, আমরা যেমন মায়ানমারকে বলতাম না সামরিক জুন্টা, তো এখানেও তো সামরিক জুন্টার প্রধান আসিম মুনির, তিনিও মুখে একটা বোমা ফাটালেন হিন্দুদের বিরোধিতা করে এবং পাঠিয়ে দিলেন নন স্টেট অ্যাক্টর অর্থাৎ জঙ্গিদের, যে যা কাশ্মীরটা শান্ত হয়ে আছে, কাশ্মীরে অনেকদিন কিছু ঘটে না, কাশ্মীরের লোক প্রচুর প্রায় 35 লাখ করে প্রতি বছর আসছে, পর্যটক আসছে, ধনে ধান্যে কাশ্মীর এখন পরিপূর্ণ, যা ওখানে একটু নাড়িয়ে দেয়। আর মুফতি পরিবার, ফারুকদের পরিবার, এরাও দেখছিল যে কিছু একটা হচ্ছে না, আমাদের লোক কোনো পাত্তা দিচ্ছে না, টিভিতেও আসতে পারছি না, মিডিয়াও আসতে পারছি না, ওরাও একটু ইনডাইরেক্টলি সাপোর্ট দিয়ে দিল, দিয়ে ঘটনাটা ঘটিয়ে দিল। 28 জন 27 জন হিন্দু, একজন মুসলিম মারা গেলেন, খুন হলেন, নির্মম খুন। সন্তানের সামনে তার বাবাকে কোপাইয়ে মারা, স্ত্রীর সঙ্গে তার সামনে তার স্বামীকে খুন করা, স্বামীর সঙ্গে তার মা বাবা, মানে একটা ছেলের সামনে তার বাবা মাকে খুন করা। ভাবতে পারেন কি ভয়ঙ্কর, গুরুসম, কি ভয়ঙ্কর, মানে কোনো মানুষের মন বলে মনুষ্যত্বের এক সিটা ফোটা থাকলে এই জিনিস করতে পারে। হ্যাঁ, কোনো জায়গাটা বোমা মেরে বা ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিলাম কিছু একটা, তারও একটা ব্যাখ্যা থাকে। আর এইভাবে তাদের মধ্যে গিয়ে ধরে ধরে এক একজনকে এইভাবে মারা, হ্যাঁ, কি জঘন্য, কি জঘন্য। মানে এতে মানুষের মধ্যে যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ক্ষোভ, মানে যে ক্ষোভের আজ বুঝে আজকে আমাদের প্রধানমন্ত্রীকে চিৎকার করে বলতে হচ্ছে আমি এর বদলা নেব, যারা সামনে আছে তাদের তো নেবই, যারা পিছনে আছে তাদেরও নেব। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিৎকার করতে হচ্ছে, আমাদের বিদেশমন্ত্রীকে চিৎকার করে বলতে হচ্ছে, আমাদের সেনাবাহিনীদের চিৎকার করে বলতে হচ্ছে যে তাদের ভিতরে যে ভয়ঙ্কর যন্ত্রণা, সেই যন্ত্রণার যে বহিঃপ্রকাশ, সেটাকে দমন করার জন্যে তারা আরও জোরে চিৎকার করছেন আমাদের সেনাবাহিনী, রাষ্ট্রনায়করা। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এখন অনেকেই এইসবের ফলে একটা সাম্প্রদায়িক বাতাবরণ দেশে তৈরি হয়েছে। এবার সেটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ হচ্ছে, এখানে বিজেপি প্রাধান্য পাবে না বিজেপি পিছু হটবে, না কংগ্রেস বা অন্য বিজেপি বিরোধীরা এর অ্যাডভান্টেজ নেবে, সে নিয়ে কংগ্রেস তো ইতিমধ্যেই নেমে পড়েছেন। মমতা ব্যানার্জি খুব ব্যালেন্সড করেছেন যে কোনো সন্ত্রাসবাদের আমরা ঘৃণা করি এবং তাদের কোনো জাত হয় না, তারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ হন, এর মধ্যে কোনো অযৌক্তিকতা নেই, এটাই খাঁটি। কিন্তু কথাটা যে তারা তো ধর্মটাকে ব্যবহার করে খেলাটা খেলছে, এইটাই হচ্ছে ভয়ঙ্কর। আমরা জানি যে খেলছে সে ধার্মিক নয়, সে 5 ওয়াক্ত হয়তো নামাজও পড়ে না বা পূজা আর্চা করে না, কিন্তু তারা যখন ধর্মকে সামনে রেখে করছে তখন তো সেটাকে আমরা উড়িয়ে দিতে পারি না যে না, ধর্ম বলে কিছু নেই। ধর্মকেই তারা ক্যাটালিস্ট হিসাবে ব্যবহার করছে, ধর্মকে দিয়েই তারা সমস্ত ঘটনাটা ঘটিয়ে দিচ্ছে এবং তার মানে
মানে অভিঘাত ভয়ঙ্করতম একটা অভিঘাত এখন আপাতত আমাদের মধ্যে বিরাজ করছে। কোনো বন্ধু কীভাবে ভাবছেন, কীভাবে নেবেন, সেটা তার ব্যাপার। কিন্তু কিছু কিছু বিষয় আছে সত্যিভাবে না বলতে পারলে নিজের কাছে অপরাধী নিজেকে মনে হয়। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভালো মন্দ আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, খারাপ হলে সেটা আপনারা শুধরে দেবেন। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।